দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, রাজনীতির নেপথ্যের ঘটনা এবং তার পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আজকে মূলত আমরা আলোচনা করতে চাই এই সময়ের যে সাবজেক্টটি বা যে বিষয়টা আমি বলবো যে রাজনৈতিক অঙ্গনে একটি বিতর্ক এবং একই সঙ্গে সবার চিন্তাধারাকে আচ্ছন্ন করে রেখেছে, সেটি হচ্ছে সংস্কার বনাম নির্বাচন। এবং এই সংস্কার বনাম সংস্কার ছাড়া নির্বাচন যেমন সম্ভব নয়, আবার একই সঙ্গে নির্বাচনে দেরি হলে সংস্কার নয়, এটি নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে এবং অনেক সময় জরুরি বিষয়গুলো নজর থেকে এড়িয়ে যাচ্ছে। আমরা ঘুরে ফিরে এই আলোচনাগুলোই আসলে সামনে আসতে দেখছি। আমরা মূলত এই সংস্কার বনাম নির্বাচন নিয়ে কথা বলতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আগামী নির্বাচন এ নিয়ে কথা বলতে আজকে স্টুডিওতে দুজন অতিথি এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির রয়েছেন। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছেন সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক কমিটি, স্বাগত জানাচ্ছি সাইফুল হায়দার। জি, আমরা শুরুতেই যে আলোচনাটি করছিলাম, যে শুরুটা করতে চাই ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির আপনাকে দিয়েই, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আগামী নির্বাচন। আমরা জানি যে এই দুটি বিষয় আসলে ঘুরে ফিরে আলোচনা হচ্ছে, কিন্তু যেটি দেখেছি যে যারা নির্বাচনকে অর্থাৎ সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করছেন, আবার কেউ মনে করছেন যে সংস্কারের অপরিহার্যতাকে খাটো করে দেখার আসলে কোনোই সুযোগ নেই। কারণ আমরা দেখেছি যে বাকশাল প্রবর্তন, দুইবারের সামরিক শাসন, আমরা 91 সালের গণতন্ত্র প্রতিষ্ঠার পর আমরা দেখেছি যে রাজনৈতিক ব্যবস্থার যে বিকাশ এবং 15 বছর আবার স্বৈরশাসন দেখলাম। সব মিলিয়ে একটা প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা, শাসন ব্যবস্থাকে আমরা দেখেছি একটা রাষ্ট্রের অস্ত্রে পরিণত হয়েছে, শাসকদের অস্ত্রে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে নিশ্চয়ই সংস্কারের গুরুত্ব নিয়ে সংশয়ের আমাদের আসলে কোনো অবকাশ নেই। তারপরেও এই দুটি নিয়ে কোথাও একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে। আসলে দুটোকেই তো আমাদেরকে আসলে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। সেই জায়গাটি নিয়ে শুরুতেই যদি আপনার মন্তব্য নেই, আপনি আসলে সংস্কারের প্রয়োজনীয়তা, আবার নির্বাচন তো নিশ্চয়ই লাগবে, সেই জায়গাটা নিয়ে যদি আপনার অভিমত এবং মূল্যায়ন তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। না, আসলে দেখেন, আপনি যদি সংস্কার ও নির্বাচনকে যদি আপনি মুখোমুখিতে দাঁড় করায় ফেলেন যে সংস্কার না নির্বাচন, তাহলে কথাটা দাঁড়ায় ঠিক ফ্যাসিবাদের সেই কথাটার মতো, উন্নয়ন না গণতন্ত্র। হ্যাঁ, তো এটা আসলে কোনোটাই মুখোমুখি দাঁড় করানোর সাবজেক্ট না, মানে দুটোকে আমাদের সাথে নিয়ে যেতে চলতে হবে। হ্যাঁ, উন্নয়ন যেরকম লাগবে, গণতন্ত্র যেরকম লাগবে, সংস্কার যেরকম প্রয়োজন, নির্বাচনও সেরকম প্রয়োজন। দেখেন, আজকের আপনার যে টপিকটা রেখেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আগামী নির্বাচন, প্রত্যেকটা শব্দের সঙ্গে রাজনীতি জড়িত। আপনি ধরেন গণতন্ত্র এই দীর্ঘ অতীতে 15 বছর ছিল না, 15-17 বছর। প্রক্রিয়া যদি ধরি, গণতান্ত্রিক প্রক্রিয়াটা চলমান ছিল না, স্থির হয়ে গেছিল। যদি আপনি আগামী শব্দটা ধরি, তার মানে অতীতের কথাটা আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আগামী নির্বাচনের কথা যদি চিন্তা করি, অতীতের নির্বাচনের কি অবস্থা ছিল। তো সেই ক্ষেত্রে অতীতেও আমরা কোনো নির্বাচনের মতো নির্বাচন দেখিনি, তথাকথিত নির্বাচন, চোখ দেখানোর নির্বাচন, ধোঁয়াশা নির্বাচন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন বলতে চাই, বা আমরা যদি নিজেরা একটা তর্ক বা বিতর্ক সৃষ্টি করি যে নির্বাচন না সংস্কার, সংস্কার না নির্বাচন, আচ্ছা, আপনি নির্বাচন কমিশনের সংস্কার না করে আপনি নির্বাচন করবেন কিভাবে? এখন আপনি যদি বলেন যে না, আমি আগে নির্বাচন চাই, পরে নির্বাচন কমিশনের সংস্কার, সেটা বর্তমানে প্রযোজ্য হবে না। তো সেই ক্ষেত্রে সেই আলোকে নির্বাচন কমিশনের সংস্কারটা আগে প্রয়োজন, তারপরে নির্বাচন করব। কিন্তু কিছু কিছু সংস্কার আছে, যেসব সংস্কার করতে গেলে আপনার দীর্ঘমেয়াদীর ব্যাপার আছে, জনগণের ম্যান্ডেটের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, সংস্কার তো চলবেই, সংস্কার এই সরকার করছে, সামনের সরকার করবে, সামনের সরকার চলে গেলে ভবিষ্যৎ আরেক যে সরকার আসবে সেই সরকার করবে, সংস্কারও করবে, উন্নয়নও করবে। আপনার উন্নয়ন বা একটা পারফেক্ট পজিশনে যাওয়ার জন্য কনস্ট্যান্টলি একটা চেঞ্জেসের মধ্যেই থাকে। তো সেই জিনিসটা থাকছে, এটা মুখোমুখি দাঁড় করানোর কিছু নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে নির্বাচন যেমন প্রয়োজন, সংস্কারও প্রয়োজন। এখন 5ই আগস্টের পরে এখন যে সরকারটা এসছেন, এই সরকার সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। একই সাথে আমরা এক্সপেক্ট করব যে গণতন্ত্রটাও ফিরিয়ে আনবেন। গণতন্ত্রটা ফিরিয়ে আনার যে বেসিক একদম নাম্বার 1 অ্যান্ড ফার্স্ট ক্রাইটেরিয়া আর কি,
সেটা হচ্ছে যে নির্বাচন। তো নির্বাচনটা করতে গেলে তো ডেফিনেটলি এই 17 বছরের যে জঞ্জালগুলো সরাতে হবে। তো সেখানে একটা নির্বাচন কমিশন করতে হবে। এখন আপনি যদি নির্বাচন কমিশনের সংস্কারটা আগে না করে আপনি যদি কথার কথা এখন ধরেন কথার কথা যদি আমি বলি যে আপনি স্বাস্থ্য খাতের দিকে চলে গেলেন, তো সেটা কি এখন প্রাধান্য পাবে? আপনি পুষ্টির দিকে চলে গেলেন, হ্যাঁ, গবাদি পশুর দিকে চলে গেলেন, তো সেটা কি এখন প্রাধান্য পাওয়ার বিষয়? তো সেইরকম যদি স্টেপস নেওয়া হয় তাহলে তো ডেফিনেটলি ক্রিটিসিজম হবেই। তো এই মুহূর্তে আসলে প্রথম নির্বাচন, গণতন্ত্রের পথে হাঁটতে গেলে নির্বাচন প্রয়োজন। নির্বাচন হলেই একটা জনসমর্থিত একটি সরকার আসবে, সে যেই হোক, এবং গণতন্ত্রের প্রক্রিয়াটা চালু হবে ভবিষ্যতে। এবং এই ভবিষ্যতে গণতন্ত্রের প্রক্রিয়াটা চালু করার জন্যই বর্তমানে কিছু বেসিক সংস্কার করা অবশ্যই প্রয়োজন, যেটা আমরা আশা করছি এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি যে নির্বাচন কমিশন এবং এই ব্যুরোক্রেসি, এবং যেরকম আমাদের এই যে আসিফ নজরুল সাহেব বললেন যে 90% পুলিশে আওয়ামী লীগের প্রেতাত্মা না, এরকম কি যেন একটা মন্তব্য করলেন। তো এই লেয়ারিংগুলি রেখে, 17 বছরের লেয়ারিংগুলি রেখে আপনি কি সংস্কার করতে যাবেন? আপনার তো এই ব্যুরোক্রেসিকে আগে চেঞ্জ করতে হবে, এই পুলিশকে আপনাকে আগে চেঞ্জ করতে হবে, এখানে তাদের মধ্যে পেশাদারিত্ব আনতে হবে। এবং তারা আগে যে রাজনৈতিক স্লোগান দিয়েছে, সেটা জুডিশিয়ারিতে বলেন, এক্সিকিউটিভ বলেন, যেখানেই বলেন, সবাই রাজনৈতিক স্লোগান না দিলে, হয় রাজনৈতিক স্লোগান তাদের আইডিওলজি থেকে দিয়েছে অথবা চাকরি বাঁচানোর জন্য দিয়েছে, যেই কারণেই হোক তারা দিয়েছে। তো সেই জায়গাগুলির থেকে তো আমাদেরকে সরে আসতে হবে, সেই জায়গাগুলি থেকে তাদেরকে সরাতে হবে, তারপরে আমরা একটা সিস্টেমে আসতে পারবো। কিন্তু সেই পদক্ষেপগুলি আমরা দেখতে পাচ্ছি না। সেই পদক্ষেপগুলি যদি নেওয়া হয় আমরা বুঝতে পারবো যে না, এই সরকার যাচ্ছে আপনার ইয়েও করছে, সংস্কার করছে, নির্বাচনের দিকে যাচ্ছে, গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার জন্য, জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সেই প্রোগ্রেসটা করছে। সেই জায়গাগুলি আমরা দেখতে চাই। সেজন্য বেসিক সংস্কারও প্রয়োজন, নির্বাচন তো অবশ্যই প্রয়োজন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আমরা সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক কমিটি, আপনার কাছে আসতে চাই। যে কথা আমরা সৈয়দ এজাজ কবিরের কাছে শুনছিলাম যে নির্বাচন সংস্কার দুটোই আসলে প্রয়োজন, কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার আসলে কিছু সময় উপযোগী উদ্যোগ নিয়ে আমরা দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোতে কিন্তু সংস্কার কমিশন গঠন করেছেন। সেটা কিন্তু একটা প্রশংসার দাবি রাখে। সেটা নিয়ে আমি জানি না কতটা প্রশংসা তারা আসলে পেয়েছেন। এবং 4টি কমিশন আমরা ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। বাকি 2টি কমিশন শিগগিরই প্রতিবেদন জমা দেবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি তাদের পর্যবেক্ষণ আসলে প্রকাশ করেছে। এখন বাকি যে এসব সংস্কার প্রস্তাব নিয়ে আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, যে বিষয়ে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই পরিকল্পনার কথা জানিয়েছেন। যে প্রশ্নটি করতে চাই যে আপনার কাছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক সাইফুল্লাহ হায়দার, যে মোটা দাগে এই সংস্কার আর নির্বাচন এই জায়গাটাই মনে করেন কিনা যে না, একটি দল আমরা দেখেছি যে ন্যূনতম সংস্কার দিয়ে দ্রুত নির্বাচনের কথা বারবারই বলেছেন, তাগাদা দিয়েছেন। সেই জায়গা থেকে আবার সংস্কারটার যে অপরিহার্যতা, সেটি নিয়েও আসলে প্রশ্ন তোলবার সুযোগ নেই। সরকারকে আসলে যথেষ্ট সময়টা পাচ্ছে বলে মনে করেন কিনা? ধন্যবাদ। সর্বপ্রথম আজকের এইখানে বসার পরে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে এবং যারা আহত, তাদেরকে স্মরণ করছি। আজকে আমরা যে টপিকে এখানে আলোচনা করতেছি, এইটা আসলে আলোচনা করার প্রেক্ষাপট গত 16 বছরের ফ্যাসিজমের কথা আমরা অনেক বলতে পারি, অনেক কিছুই জানি, এবং সেটা বলতে গেলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু আজকের এই জুলাই বিপ্লব কেন হয়েছিল এবং আপামর জনসাধারণের যে অভিব্যক্তি, সেটা কিন্তু আমাদের যে সিস্টেমটা এক্সিস্ট করতেছিল সেই সিস্টেমটাকে ভেঙে চুরে নতুন একটা বন্দোবস্তের জন্য আমরা এটা বলেছিলাম। নাহিদ, আমাদের সম্মানিত উপদেষ্টা নাহিদের যদি সেই কথাটা বলি, আমরা কিন্তু বলতেছিলাম যে ফেসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি আমাদের সেটা বুঝতে হবে। আমরা সেই দলটির কথা বলতে চাই না যারা বারবার নির্বাচন চাচ্ছে। এখানে আমি সংস্কার এবং নির্বাচন দুটি অপরিহার্য উপাদান, কিন্তু সংস্কার কোনটা আগে হবে এই বিষয়টা কিন্তু অনেক আলোচনায় আসতেছে। আমরা বলতেছি না তো নির্বাচন দরকার নাই, আমরা বারবার বলছি, আমরাও বলি যে নির্বাচন দরকার আছে, কিন্তু সেই নির্বাচনের আগে তারা যে বেসিক যে কাঠামোগত আপনার সংস্কারের কথা বলতেছে, আমাদের সেখানে দ্বিমত। আমরা যখন আপনার খেয়াল করবেন, আমরা প্রথমে যখন রাষ্ট্রপতির অপসারণের কথা বললাম, সেখানে একটি দল বাধা দিল। তারপর আমরা যখন প্রক্লেমেশনের কথা বললাম, সেখানেও তাদের পক্ষ থেকে বাধা আসলো।
তারপরে এই ঘোষণা শুরুতে যখন জাতীয় সরকার গঠন করার হ্যাঁ, এবং এটার কথাটা আমি আবার বলতেছি, এবং জাতীয় সরকার গঠনের কথা যখন আমরা বারবার বলতেছিলাম তখনও কিন্তু তারা সেই সরকারে অ্যাডজাস্ট করলো না, এবং তারা বললো তারা সহযোগিতা করবে, কিন্তু সেই সহযোগিতার মাত্রাটা যদি মানে মাত্র 5 মাসের মধ্যে এরকম হয়, সেই ক্ষেত্রে সংস্কারটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা কিন্তু আলোচনার দাবি রাখে, আমি বলতে পারি। আরেকটা বিষয় আমরা বলতে চাই, আমরা কিন্তু বারবার বলতেছি, সেটা হচ্ছে আপনি যদি সেই 90 সালের কথা বলেন, তখন সেই স্বৈরাচারী ব্যবস্থার কথা বলেন, তখন কিন্তু সবগুলো দল মিলে একটি সামাজিক চুক্তির মাধ্যমে আমরা একটি চুক্তিতে কি হইলাম, সবাই একত্রিত হইলাম বা সম্মত হইলাম। সেই চুক্তিটা কি করলো, মাত্র কিছুদিন পরেই পরবর্তী সরকারই সেই চুক্তিটা কিন্তু ব্যত্যয় ঘটিয়ে একটা নির্বাচন দিল, তারপর আবার হচ্ছে আওয়ামী লীগ সেটার বিরুদ্ধে আন্দোলন করলো, তারপর একটি নির্বাচন হলো, তারপর 2001-এ আবার বিএনপি ক্ষমতায় আসলো। আমরা যদি ধরেও নেই 91 সালের পরবর্তী সময়ে 3টি নির্বাচনকে যদি আমরা বলি যে এই 3টি নির্বাচন অপেক্ষাকৃত ভালো ছিল গত 54 বছরে, তারপরেও কিন্তু তার নিয়েও আমরা সন্দেহ প্রকাশ করতে পারি। এবং 2008 সালের পরে যখন তারা হচ্ছে এই ক্ষমতায় আসলো, তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে ব্যবহার করেছে, ফ্যাসিজমের কাঠামোটাকে এইভাবে প্রত্যেকটি স্তরে তারা ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করেছে। এখন এই প্রক্রিয়াকে ভাঙার জন্য আপনি এখানে পুলিশ সংস্কারের কথা বলা হয়েছে, রাষ্ট্রের ব্যবস্থার সংস্কার কথা বলে, আমি ধন্যবাদ জানাই কবির ভাইকে যে উনি অনেকগুলো প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলছে। আপনি যদি বলেন এখানে আইন কানুনের সংস্কার ছাড়া আপনি কিভাবে এই সংস্কারটা করবেন? 1861 সালের পুলিশ, যে ব্রিটিশ পুলিশ আপনাকে হচ্ছে কর আয়ত্ত করার জন্য যে ব্রিটিশ পুলিশ আপনি হচ্ছে প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা, সেই পুলিশ প্রবিধান দিয়ে আপনি কি 2025 সালে দাঁড়িয়ে সেই পুলিশ প্রবিধান দিয়ে আপনি পুলিশকে অ্যাডজাস্ট করাতে পারবেন, জনমানুষের পুলিশ বানাতে পারবেন? সেই জন্য আমরা বলছি, আমরা যে সংস্কার কমিশনগুলো তাদের যে রিপোর্টগুলো জমা দিল, সেই রিপোর্টটাকে আমাদের কিন্তু প্রধান উপদেষ্টা বলেছে যে আগামী জুনের মধ্যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো তারা নিয়ে যতগুলো সংস্কার প্রক্রিয়া আছে সেটাকে তারা বাস্তবায়ন করবে, এবং সেই বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনী রুটম্যাপ তারা শুরু করবে। এবং কি নির্বাচনী জার্নি শুরু হয়ে গেছে, এই কথাও কিন্তু সে বলেছে, একটা রুটম্যাপের ধারা হতে শুরু হয়ে গেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এখন আপনি এই আজকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেন, এখানে বলতে বৈশ্বিক প্রেক্ষাপটেও আমি একটা কথা বলতে চাই। আপনি যদি জেনে থাকবেন স্যামুয়েল ফিলিপস হেটিংটন তার একটা বিখ্যাত বই আছে থার্ড ওয়েভ, তিনি এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুরো বিশ্বকে 1828 সাল থেকে 3টি ধাপে ভাগ করছে। একটা যদি ধরেন 1828 থেকে 1926, যে 29টি দেশ প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকলো। তারপরে 1920 থেকে 1940 তখন ফ্যাসিজম এবং কমিউনিজমের একটা ধারা কিন্তু তখন বলবৎ ছিল। এবং 1958 থেকে 1970 এবং তার পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেকগুলো দেশে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গিয়েছে, কিন্তু তারপরে আমরা কিন্তু এখন লক্ষ্য করছি অনেকগুলো দেশে তারা হচ্ছে কর্তৃত্ববাদী শাসনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। এই কারণগুলো কি? এই কারণটা হচ্ছে আমাদের উপমহাদেশের যে অঞ্চলটা, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বারবার বলতেছি যে 74 সালে যখন আমরা হচ্ছে উপমহাদেশ থেকে পাকিস্তানের সৃষ্টি হলো, তখনও কিন্তু একটা অভিজ্ঞ লক্ষ্য নিয়ে এটা সৃষ্টি হয়েছিল। 71 সালে এসে আমরা 74 সালের সেই জিনিসটাকে কি করতেছি, অনেক ক্ষেত্রে 74-এর সেই নেতৃত্বকে অস্বীকার করতেছি। এবং 71-এর আপনি যে স্বাধীনতার ঘোষণাপত্র যদি আপনি খেয়াল করেন, আমরা কিন্তু বলেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের একটি বাংলাদেশ আমরা গড়ব। কিন্তু 72-এর সংবিধানের কথা আমরা বারবার কিন্তু একটা আলোচনার মধ্যে আমরা আনছি যে 72-এর সংবিধান সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে কথাটা বলা ছিল সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নাই। আমি যদি কোট আনকোট বলি, আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি আমরা কিন্তু সেখানে বারবার বলেছি যে নতুন একটা সংবিধানের কথা আমরা বারবার বলতেছিলাম, এবং আমরা নির্বাচন চাই, আমরা গণপরিষদ নির্বাচন দেন, সেটা প্রক্রিয়ার জন্য একটা গণপরিষদ নির্বাচন। উনি বলছে যে কিভাবে, কি কারণে গণপরিষদ নির্বাচন দরকার? আপনি 72-এর সংবিধান অ্যাডজাস্ট রেখে কোনো সংস্কার আপনাকে অ্যাডজাস্ট করবে না। 72-এর সংবিধান পুরোপুরি, আমি পুরোপুরি না, পুরোপুরির কথা বলে আমরা বারবার বলছি পুনর্লিখনের কথা। এবং পুনর্লিখন করতে গেলে আপনি পুনঃসংস্কার করতে গেলে আপনাকে একটা গণপরিষদ লাগবে। আপনাকে এটার জন্য তো 70-এর নির্বাচনকে আপনি রোডম্যাপ হিসাবে ধরতে পারেন। 70-এর নির্বাচনটা কি লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে হয়েছিল, যে 120 দিনের মধ্যে আপনি হচ্ছে একটা আইনসভা করবেন, তারা হচ্ছে সংবিধান প্রণয়ন করবে। তারা যদি 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে ব্যত্যয় ঘটে, রাষ্ট্রপতি এটাকে কি করতে অ্যাডজাস্ট করবে না, বা তারা হচ্ছে যাবে না। যদি 120 দিনের মধ্যে তারা সংবিধান প্রণয়ন করে ফেলে, তারপরে তারাই হচ্ছে আইনসভা হিসাবে, ওই সদস্যরাই আইনসভা হিসাবে অ্যাডজাস্ট করবে। তো এই যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মধ্যে তো আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতে পারি। তো আমি বারবার বলতেছি, এই জন্য আমার কথা সুস্পষ্ট, সংস্কার এবং নির্বাচন দুটো পাশাপাশি চলতেছে, এবং সেই সংস্কারটা মূলত হচ্ছে নির্বাচনকে লক্ষ্য করেই। এবং
এই নির্বাচনকে লক্ষ্য করে যে সংস্কারগুলো, সেগুলো আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। এই জন্য যে আইন কানুনের সংস্কার প্রয়োজন, সেটার জন্য প্রত্যেকটি স্টেক হোল্ডারের আমাদের সহযোগিতা প্রয়োজন। আমরা এখন পর্যন্ত সেই সহযোগিতা পাচ্ছি না। আমরা আশা করব, এখান থেকে আমি বলতে চাই, তারা এই সহযোগিতাটা আমাদেরকে করবে। নিশ্চয়ই। আমরা যদি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, আমাদের দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে সংস্কার না করতে পারি, তাহলে আলটিমেটলি তো একটা নির্বাচন কতটা সুফল দিবে, টেকসই, এই প্রশ্ন তো তৈরি হয়। অনেক ধন্যবাদ। আমরা আসছি আপনার কাছে আবারও। আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন সাইফুল্লাহ হায়দার। আমরা ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির আপনার কাছেও একটু জানতে চাইবো। আমরা এই আলোচনাটা এই কারণেই করছি যে কেন সংস্কার বনাম নির্বাচন নিয়ে যখন আমরা দেখেছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সম্প্রতি একটা মন্তব্য করেছেন, আপনি শুনে থাকবেন, যে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারায়, যদি হারায়, তাহলে নতুন সরকার গঠন করে নির্বাচন পরিচালনা করতে হবে, এই ধরনের একটা মন্তব্য করেছেন। এবং তার এই মন্তব্য কাউকে কাউকে বিস্মিত করেছে। কেউ মনে করেছেন না এটা রাজনৈতিক মন্তব্য হতেই পারে। আবার যখন আমরা দেখি, আবার এর প্রতিক্রিয়ায় নাহিদ যেটি বললেন, নাহিদ ইসলাম যখন বললেন যে বিএনপি কি পরোক্ষভাবে 111-এর মতো সেনা সমর্থিত সরকার গঠনের দিকে ইঙ্গিত দিচ্ছে, আমরা এই ধরনের যখন মন্তব্য, ক্রিয়া প্রতিক্রিয়া পাই, তখন আসলে সংস্কার বনাম নির্বাচনটা আসলে একটু মুখোমুখি অবস্থান হয় কিনা, সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আসলে এই যে 4টি কমিশনের কথা বলছিলাম, যে কেউ 4টি কমিশন প্রতিবেদন দিয়েছে, বাকিরা আরও 2টি দিচ্ছেন, কেউ কেউ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। মোটা দাগে আসলে সরকার তো যে উদ্যোগগুলো নিয়েছে, যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে, সেটি তো আসলে অগ্রাধিকার ভিত্তিতে, এবং সেটি আমাদের অত্যাবশ্যকীয় মনে করেন কিনা, এবং সেই জায়গাটা আসলে করবার ক্ষেত্রে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে কিনা, এই যে চাপ, নির্বাচনী চাপ। প্রথমে আপনি যেটা বললেন যে মহাসচিব যে মন্তব্যটা করেছেন, এটা নিয়ে বেশি কথা বলতে চাই না, শুধু একটাই শব্দ বলবো, ঠাকুর ঘরে কে রে মা, আমি কলা খাই না। সো মহাসচিব কি বলেছেন, কার উদ্দেশ্যে বলেছেন, এটা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন, এটা সর্বজনীন, সবার জানা। আর কে কি উত্তর দিল সেটা তাদের ব্যাপার। কিন্তু অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাই তো ছিল যে একটা নিরপেক্ষ সরকার হবে, কোনো দলীয় সরকার থাকবে না। তো সেই কনসেপ্ট থেকেই বর্তমানে যে সরকারটা আছে, আমরা সবাই এক্সপেক্ট করি যেখানে নিরপেক্ষতা থাকবে, এবং এটা স্বাভাবিক ব্যাপার যে নিরপেক্ষতা হারায় ফেললে তো তাহলে ইলেকশনটাই যত নিরপেক্ষই হোক, আমি যত সততাই দেখাই, ওই ইলেকশনটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, সেটা আপনি যখনই দেন। আপনি কি প্রশ্ন করলেন? যে আমি বলছিলাম যে এই সংস্কার কমিশনগুলো যে গঠন করেছে, সেই সংস্কারগুলো তো অত্যাবশ্যকীয়। এখানে যে 10টি কমিশন, ওনারা যে কমিশনগুলি গঠন করেছে, যেই চেষ্টাটা চালাচ্ছেন, যে রিপোর্টগুলি দিয়েছেন, এগুলো অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এগুলা শেষ তো একদিনে হবে না, শেষ 1 বছরও হবে না, শেষ 5 বছরও হবে না। সংস্কার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি বলতে পারবেন না যে সংস্কার হয়ে গেছে, শেষ, নাও ইটস ফুল ফ্লেজেড, 100% ফুল প্রুফ, এটা আপনি কখনোই বলতে পারবেন না। এইটা একটা প্রক্রিয়াধীন, এটা চলতে থাকবে। এখন প্রশ্নটা হলো গিয়ে, কেন নির্বাচন চাই? কারণ দেশটা, এই পৃথিবীতে মানচিত্র নিয়ে যতগুলি দেশ আছে, সব দেশগুলি তো পরিচালনা করে রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়া, জনগণ প্রধান উদ্দেশ্যই থাকে তারা ক্ষমতায়, অবশ্যই ক্ষমতায় যাচ্ছে গিয়ে হলো তার আইডিওলজিটা যেটা আছে, বা তার যেই ইয়েটা আছে, সেটা দিয়ে দেশ চালাবে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সেখানে যাবে। তো এখন আপনি যত যাই বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার বা যেই সরকারের হয়তোবা ইলেকশন দিয়ে আসা হয়নি, একটা কনসেনসাসে আসা হয়েছে, কিন্তু কনসেন্সাসে আসা হয়েছে ইন এক্সপেকটেশন যে একটা দেশের রাজনীতিটা আবার চলমান হবে, ইলেকশন প্রক্রিয়াটা আবার চলমান হবে, এবং গণতন্ত্রের প্রক্রিয়াটা আবার চলমান হবে। সেই ক্ষেত্রে থেকে ইলেকশন চাওয়াটা কি পাপের কিছু, দোষের কিছু? সেটা তো রাজনৈতিক দল চাবেই। এখন যেরকম ধরেন নতুন নতুন রাজনৈতিক দল নিবন্ধন হচ্ছে, তো ওনারা কি ইলেকশন করবেন না? করবেন। কিন্তু যেই মুহূর্তে যদি ধরেন এখন রাজনৈতিক দলের কাউকে যদি এখন এই সরকারে রাখা হতো, তা আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে চিন্তাধারা, আমাদের যে রাজনৈতিক কালচার, এখান থেকে আমরা সবাই এই প্রশ্নটাই হয়তো তুলতাম যে সে কতটুকু নিরপেক্ষ, যেহেতু সে একটা আইডিওলজি ধারণ করে। কিন্তু আমার কথাটা একটা ভিন্ন জায়গায়। আমার কথাটা হচ্ছে, যে যেখানেই থাকুক,
আসলে আমরা যতক্ষণ পেশাদারিত্বের পরিচয় না দিতে পারবো এই প্রশ্ন উঠবেই। কারণ আপনিও ভোট দেন, আমিও ভোট দিই, কাউকে না কাউকে তো ভোট অবশ্যই দিই আমরা। কিন্তু আপনি এখন এই জায়গায় বসে আপনি অ্যাঙ্কার হয়েছেন, এখানে যদি আপনি পেশাদারিত্ব না দেখান তাহলে প্রশ্ন উঠবেই যে আপনি নিরপেক্ষ কি না। তো সেই জায়গাটার থেকেই আমার মনে হয় সবাই ওইভাবে চিন্তা করা উচিত। এবং এই আমার মনে হয় এই নির্বাচন সংস্কার এবং উনি যে কথাগুলি বললেন যে বিপ্লব, এই তারপরে আপনার ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধানে তো হাত পা নাই রে ভাই। ৭২ সংবিধানে যা আছে এটা তো অ্যাপ্লিকেবল কি সংবিধান নিজে করবে নাকি? তা আপনি আমি মিলে করব। এখন আপনি আমি মিলে করি নাই বা ফ্যাসিবাদী শুরু হয়ে গেছে বা স্বৈরতন্ত্র হয়ে গেছে, সংবিধান মানা হয় না, এটা কি সংবিধানের দোষ নাকি? সংবিধানে কি কি গাফিলতি আছে সেটা দেখান না, সেটা তো সেটা যদি থাকে সেটা পূরণ করেন, এবং সেটা পূরণ করার যে প্রক্রিয়াটা সেটাও তো সংবিধানে বলা আছে। নতুন করে আনতে গেলে তো তখন ওইটা আবার আরেকটা প্রশ্নবিদ্ধর সম্মুখীন হবে। আমি কি নতুন করে মানচিত্র আনছি নাকি? আমার তো মানচিত্র বাড়িয়েছে নাকি, নাকি মানচিত্র আমার কমে গেছে? সেটা না, আমি তো আমার আগের জায়গাতেই আছি এবং আমার যে সংবিধান আছে এটা তো অতীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে, ভবিষ্যতে অ্যামেন্ডমেন্ট হবে, এবং যখন যেটা বাস্তবতার খাতিরে যখন যেটা প্রয়োজন হবে সেটা করা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা বেশ ধন্যবাদ আপনাকে। কিন্তু যে সংবিধান আসলে মানুষকে বাকস্বাধীনতা দিল না, যে সংবিধান মানুষের গণতন্ত্র নিশ্চিত করতে পারলো না এত বছরেও, সেই সংবিধানের কিছু সংস্কার যদি করাই যায় সেই উদ্যোগকেও আমার মনে হয় স্বাগত জানানো যেতেই পারে। দেখেন, সংস্কার সংবিধানের চলছে, ৭২-এর সংবিধান, এটা শেখ মুজিবুর রহমান সাহেব এটা র্যাপ আপ করে দিয়ে বাকশাল করেছিল না? তো এটা কি সংবিধানের দোষ নাকি? তো এটা শেখ মুজিবুর সাহেবের দোষ অথবা সেই দলের দোষ। তারপরে সেটা হওয়ার পরে কি আবার সেটা আনর্যাপ করে জিয়া রহমান সাহেব কি সেটা কি আবার মাল্টি পার্টি ডেমোক্রেসি আনে নাই? সেটা কি সংবিধানের দোষ না গুণ? সেটা তো নেতৃত্বের হিসাব, সেটা একটা দলের রাজনৈতিক পরিচয়ের হিসাব, আদর্শের। আমরা এই বিষয়ে সাইফুল্লাহ হায়দার কাছে শুনবো, কারণ আমরা একটা কথা সবসময় বলি যে আপনি যদি একটা গোটা সিস্টেম সৎ না হয়, সেখানে একটা সৎ মানুষও গিয়ে ওই বাজে সিস্টেমে পড়ে সেটি আসলে করাপ্টেড হয়ে যেতে পারে। সিস্টেমটাকে আমরা কতটা সৎ করতে পারছি সেটা একটা প্রশ্ন। আমরা বিরোধী থেকে ফিরে সেই বিষয়ে কথা বলবো। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে কথা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়া, আগামী নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা আরও কথা বলবো একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়া ও আগামী নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক কমিটি, আরও একবার স্বাগত। সাথে আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। স্বাগত ব্যারিস্টার সৈয়দ ইজাজ। আমরা বিরতির আগে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন, বিশেষ করে সংস্কার নিয়ে কথা বলছিলাম। আমরা সাইফুল্লাহ হায়দার আপনার কাছে এবার আসতে চাই যে সংস্কারের গুরুত্ব নিয়ে আমরা বলছিলাম যে সংশয়ের কোনো অবকাশ আসলে নেই, কিন্তু একটা সিস্টেম আসলে যে তিনি আসলে বলছিলেন যে সংবিধানের তো আসলে কোনো দোষ নেই, আমরা সেটির বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু আপনারা কি মনে করেন আসলে আমাদের সিস্টেমের গোটা সিস্টেমটাই আসলে পচে গিয়েছিল কিনা, এবং সেখানে আসলে আসলেই কি আমাদের বদলানো উচিত কিনা বা বদলানোর সময় এসছে কিনা, বা যে বিষয়গুলো বদলানো উচিত সেগুলো আমরা কতটা গুরুত্ব দিচ্ছি? আচ্ছা, এখানে আমি ওনার সাথে সম্মান রেখে দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে, যদি আপনি ৭০ অনুচ্ছেদের কথা বলেন, আপনি যদি নির্বাচনী সিস্টেমটার কথা বলেন, আমাদের নির্বাচনী সিস্টেমটা দেখেন, আপনি হচ্ছে এখন পর্যন্ত আমি যদি ভুল না করে থাকি ২০০৮ সালের নির্বাচন ছাড়া কোনো দলই মানে হচ্ছে ৪৭%-এর বেশি ভোট বোধহয় কেউ পায় নাই, ৪৭% বেশি ভোট কেউ পায়নি। আচ্ছা, এখন হচ্ছে আপনি একজন সংসদ সদস্য নির্বাচন করলেন, নির্বাচন করার পরে কি কোনো বিলের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন না? ওই সংসদ সদস্য, সরকার যদি কোনো বিল উত্থাপন করে, যে সরকার দলীয় সংসদ সদস্য তিনি তার ওই বিলের বিপক্ষে কি করতে পারবে না? ভোট দিতে পারবে না। ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এখন ধরেন একটা কমিউনিটিতে সেখানে হচ্ছে খাল ভরাট করে আপনি বিদ্যুৎ প্ল্যান্ট বসাচ্ছেন, ওইখানকার কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এখন ওই কমিউনিটির যিনি সংসদ সদস্য, তাকে তো বলতে পারতে হবে যে আমার কমিউনিটি কখনোই চায় না এখানে বিদ্যুৎ প্ল্যান্ট হোক, বা আমার কমিউনিটি চায় না এখানে হচ্ছে একটি কলকারখানা হোক। তারা এই খালকে নিয়েই ভালো আছে, তাদের কৃষি উৎপাদন ব্যবস্থা ভালো চলছিল। যদি সে এটার বিপক্ষে ভোট দেয়, তার কি হবে? সংসদ সদস্য পদ বাতিল হবে। এবং আপনি যদি ৪১ থেকে ৪৯ পর্যন্ত অনুচ্ছেদগুলো পড়েন, এই সংবিধানের অধীনে যদি আমাকেও বসিয়ে দেওয়া হয়, বাবু ভাই আপনাকেও যদি বসিয়ে দেওয়া হয়, আপনি স্বৈরাচার হবেন।
আপনি অবশ্যই স্বৈরাচার হবেন। এখানে প্রধানমন্ত্রীর তো একটা একক কর্তৃত্ববাদ এখানে গড়ে উঠেছে, আপনাকে স্বীকার করতে হবে। এখানে রাষ্ট্রপতির যে ক্ষমতায়নের কথা কিন্তু ওনারাও হচ্ছে তাদের 31 দফায় বলছে যে ক্ষমতার ভারসাম্য আনা হবে, এবং এটা কিন্তু সবাই বলতেছে। তার মানে কেন বলতেছে? তার মানে এখানে গলত ছিল। এটা তো আমি কখনোই আপনি দ্বিমত করতে পারি না যে ওই সিস্টেমের মধ্যে থেকেই সে হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠছে। সে যদি বিচার ব্যবস্থা বলেন, আপনি হচ্ছে এখন পর্যন্ত সংবিধানের ন্যায়পাল বলে একটা শব্দ আছে, এখন পর্যন্ত আপনি ন্যায়পাল প্রতিষ্ঠা করতে পারছেন? কখনো ন্যায়পাল ছিল না। আপনি যতগুলো সাংবিধানিক পদ আছে, যদিও কাগজে কলমে বলা হয় আমাদের রাষ্ট্রপতি কি করবে, সেটাকে নিয়োগ দিবে, কিন্তু রাষ্ট্রপতির সুপারিশ ক্রমে প্রধানমন্ত্রী যখন নিয়োগ দেয় তখন হচ্ছে অটোমেটিক্যালি সেটা কি হয়ে যায়, এক্সিকিউট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি এখানে হয়তোবা সে অনেকটা পপেটের মতো তাকে বসে রাখা হয় রাষ্ট্রের প্রধান হিসাবে। তাছাড়া সকল ক্ষমতা, এখানে নির্বাহী যত রকম ক্ষমতা আছে সকল নির্বাহী ক্ষমতার অধিকারী হয় আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী। তো এই সিস্টেমের মধ্যে কিভাবে আপনি হচ্ছে ফেসিবাদী ব্যবস্থার, আমরা এই জন্য বারবার বলতেছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই, তা আমরা কিভাবে সংবিধানের অন্যান্য ব্যবস্থাকে আমরা এখানে একজিস্ট রেখে, এই ব্যবস্থাগুলোকে একজিস্ট রেখে আপনি কিভাবে নির্বাচন দিতে চান? উনি বলছেন নিরপেক্ষ নির্বাচনের কথা। আপনি যদি বারবার বলা হচ্ছে আমাদেরকে যে এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা হচ্ছে তারা যারা এই আন্দোলনে একজিস্ট করছে তাদের হচ্ছে সরকার, যদি তাই হয়ে থাকে, আমরা বলতে চাই না, এটা আসলে সকলেরই সরকার, এটা সকলের সরকার। আমরা বলতে চাই এটা আপামর জনসাধারণের সরকার। কিন্তু আপনি যদি দেখেন যতগুলো পোস্টে আছে আমাদের ছাত্রদের, আমাদের বয়সী কেউ কি এখন সচিব হওয়ার সমপর্যায়ে চলে গেছে, আমাদের দল করছে, এরকম কেউ আছে? তাহলে এই পোস্টটা কে দখল করছে? আপনি যদি অ্যাটর্নি জেনারেল বলেন, সেই পদটা কে নিয়েছে? যতগুলো পিপি বলেন, সেই পদটা কে নিয়েছে? আপনাকে এই জিনিসটাকে বলতে পারতে হবে, এটা বোল্ডলি বলতে হবে। এটা আমি বলবো যে ইন্টেরিয়াম গভর্নমেন্টেরও এখানে দায়বদ্ধতা আছে, তারা সেইভাবে হয়তোবা ছাত্রদের কেউ এই ধরনের কথা বলেছেন যে বিএনপিকে আবার পুনরুজ্জীবিত করা বা পুনর্বহাল করা, অনেক ক্ষেত্রে তাই। আপনি যতগুলো এসপি বলেন, ডিসি বলেন, যেখানে যাই বলেন, আমি হচ্ছে আপনাকে এই মঞ্চ থেকে বলতে চাই, আজকে আপনি হচ্ছে মাউশির ডিজি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন ডিজি, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্ররা তাকে হচ্ছে বরিশাল বিএম কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন, ছাত্ররা তাকে আন্দোলন করে সেখান থেকে সরিয়েছে। আমি দায় নিয়ে বলছি, পত্রিকায় প্রকাশিত নিউজ, তাকে আন্দোলন করে সেখান থেকে সরিয়েছে। সেই ব্যক্তিকে মাউশির ডিজিপি বানানো হয়েছে। কিভাবে হয়েছে, কোন প্রক্রিয়ায় হয়েছে, এই জিনিসগুলো বলতে পারতে হবে। আপনি প্রত্যেকটা ব্যবস্থা এখানে সরকারের আরো বেশি হচ্ছে এখানে কনসিয়াস হওয়া উচিত যে এই পদগুলো কাকে দেওয়া হচ্ছে, এই গুরুত্বপূর্ণ পদগুলোতে। এবং শুধু তাই নয়, আপনারা যারা বারবার বলতেছেন নিরপেক্ষ সরকার, এই সিস্টেম পরিবর্তন না হলে কোনো ব্যক্তি নিরপেক্ষ হবে না। এখন যারা এক্সিস্ট করতেছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে আপনি যতগুলো সাংবিধানিক পোস্ট আছে, আপনি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, তাদের এনএসআই রিপোর্ট চেক করেন, সবকিছু রেপ করেন, সেখানে একটি দলের তাদের প্রতি, এখানে অনেকগুলো একটি দলের পক্ষে বা আরেকটি দলের পক্ষে তাদের হচ্ছে তাদের মতবাদ অনুযায়ী তারা চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে 2 থেকে 3টি প্রমোশন দিয়ে সচিব বানানো হয়েছে, এবং তারা এত বছর নিষ্পেষিত ছিল। নিষ্পেষিতর কারণ কি? কেউ বিএনপি করতো, কেউ হয়তো বা জামাত করতো, কেউ অন্য একটা দল করতো। এখন তাদেরকে রেখে আমরা ছাত্ররা, বারবার বলা হয় যে ছাত্ররা হচ্ছে এখানে সকল ক্ষমতা ব্যবহার করতেছে। ছাত্ররা কোনো প্রকার কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয়, তারা কিন্তু আমলাতন্ত্রের এই মারপেচ তারা বুঝে না, আমিও বুঝি না। তাই আমলাতন্ত্রের মারপেচে তাকে বুঝিয়ে বলা হয়। কিন্তু যারা হচ্ছে একবার ক্ষমতায় ছিল, একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা গিয়েছে, তাদের ব্যাপারগুলো তারা হচ্ছে এই বিষয়গুলোতে কনসাস, এবং তারা এই বিষয়গুলো বুঝতে পারে। আপনি যতগুলো জায়গায় দেখবেন যেখানে চাঁদাবাজি হচ্ছে, যেখানে টেন্ডারবাজি হচ্ছে, যেখানে টেন্ডার নেওয়া হচ্ছে, যতগুলো কার্যক্রমে, এবং কি টিসিবির চালের ডিলার, আপনি যদি একটা, আমি দায় নিয়ে বলছি, টিসিবির চালের ডিলার পর্যন্ত বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে এক একটা ডিলারে দেখা যায় একটা থানাতে হয়তো বা 13টা ইউনিয়ন থাকলে সেখানে হচ্ছে 39টা ডিলার দেওয়া হবে। সেই 39টা ডিলারের মধ্যে আপনার হচ্ছে এই বিএনপি নেতা কর্মী, তাদের মধ্যে হচ্ছে 100 দরখাস্ত পড়ে গিয়েছে। দেখি এখানে ছাত্ররা কোথায় গিয়েছে, এখানে ছাত্ররা কিভাবে ক্ষমতা ভোগ করতেছে। তো আমি বলি, এই সরকারকে যদি আপনি নিরপেক্ষ বানাতে চান, সুন্দর একটি নির্বাচন করতে চান, তাহলে এই সমস্ত প্রক্রিয়াটাকে আগে সংস্কারের মধ্যে দিয়ে যাইতে হবে। তারপরে হচ্ছে একটি বিষয় একদম সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে আপনি একটি নিরপেক্ষ সরকারের অধীনে তারপর নির্বাচন দিতে পারবেন। জি, অনেক ধন্যবাদ সাইফুল্লাহ হায়দার। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে
এই কথার প্রেক্ষিতে আগে শুরুতে আপনার কাছে একটু প্রতিক্রিয়া নিতে চাই। সাইফুল্লাহ হায়দার যে কথাগুলো আসলে বলছিলেন, এটা নিয়ে যদি আপনি না, উনি কথা শুরুতে বলছেন যে উনি দ্বিমত পোষণ করছেন, কিন্তু আমি কোথাও পেলাম না যে উনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারলেন। আমি যা বলেছি উনি তাই বলেছেন, আমি হয়তো একটু সংক্ষেপে বলেছি, উনি একটু মানে আমি সার সংক্ষেপে বলেছি, উনি ভাব সম্প্রসারণ দিয়ে বলেছেন। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে উনি যে ৭০ অনুচ্ছেদের কথাটা বললেন, তো ৭০ অনুচ্ছেদের দোষে কি মানে আমার মাথা ব্যথা করছে, মাথা কেটে ফেলবো? ৭০ অনুচ্ছেদ পরিবর্তন হবে। 2022 সালে যে বিএনপি যে ইয়েটা দিয়েছে, 31 দফা দিয়েছে, সেটার মধ্যে এটা আছে, আর অনেক কিছু আছে। 2016 সালে রাষ্ট্র কাঠামো মেরামত করার একটা পলিসি দিয়েছে বিএনপি সেই সালে। এখন ধরেন আমরা এখন কনস্টিটিউশন আছে, তাই কনস্টিটিউশন বদলাবো বা নতুন করে লিখবো সে চিন্তা করছি। ইউনাইটেড কিংডমের তো কনস্টিটিউশনই নাই, অলিখিত কনস্টিটিউশন, তো কাস্টম অ্যান্ড কনভেনশন দিয়ে চলে। তাহলে ওই দেশে কি ফ্যাসিস্ট হয় না কেন? আর আমাদের দেশে ফ্যাসিস্ট হয়ে গেছে তাই সংবিধানের দোষ হয়ে গেছে? হাসিনার সরকার যেভাবে ফ্যাসিস্ট হয়েছে, এই ক্লজগুলি তো সে আগেও ছিল। তো আগের সরকার তিনি সচেতনভাবে তো সংবিধানটাকেও কাজে লাগানোর চেষ্টা করেছেন। সচেতনভাবে শুধু কাজে লাগান নাই, সচেতনভাবে এটা অ্যামেন্ডমেন্ট করেছেন, সচেতনভাবে কোর্টকে ব্যবহার করেছেন। যে কারণে তো এই প্রশ্নটা আসছে। যেরকম এখন সাইফুল্লাহ হায়দার যে কথাটা বললেন যে অনুচ্ছেদ 41 থেকে ইয়ে পর্যন্ত, এটা তো সব তো ফান্ডামেন্টাল রাইটস। আপনি ফান্ডামেন্টাল রাইটসকে আপনি কি পরিবর্তন করবেন? এটা তো আপনার আমার অধিকারের কথা বলতেছে। এখন সংবিধানে একটা জায়গায় বলা আছে যে আন্তর্জাতিক চুক্তি হলে এটা পার্লামেন্টে পেশ করা লাগবে। এখন হাসিনা পেশ করে নাই, এটা কি সংবিধানের দোষ? এখন এটা যেন পেশ হয়, সেই অ্যাকাউন্টেবিলিটিটা সরকারের থাকতে হবে। এই যে প্রধানমন্ত্রীর মানে একনায়কতন্ত্র ক্ষমতা, এটা তো বিএনপি 31 দফার মধ্যে বলেই দিয়েছে যে এটা চেঞ্জ আনবে। তারপরে দ্বিকক্ষ পার্লামেন্ট করবে। সো এরকম তো বলেই দিয়েছে। সো প্রত্যেকটা দল, আজকে বিএনপি বলেছে, অন্যান্য দল আছে ওনারা দল করছেন, সেই দল নতুন একটা প্ল্যাটফর্ম দিতে পারে, নতুন প্রস্তাবনা দিতে পারে। সেই ক্ষেত্রে ওনারা ইলেকশনে আসবেন, জনগণ যারটা অ্যাকসেপ্ট করবে তার নিয়ে সরকারে আসবেন, ম্যান্ডেট পাবেন এবং আপনার যেই ইশতেহারটা দিবেন সেই ইশতেহার অনুযায়ী আপনি কাজ করবেন। এই তো, এর বাইরে তো আর কিছু না। আর উনি যেটা বললেন যে এখন কে কোথায় বসে আছে, কথা তো সত্য। ওনারা বসবেন কিভাবে? ওনারা তো এখনো বয়সী হয়নি। অ্যাটর্নি জেনারেলকে উনি হতে পারবেন? অ্যাটর্নি জেনারেল আপনি কাকে বানাবেন? মানে আমি কি অ্যাঙ্কার হতে পারবো? সাংবাদিকদের মধ্যেই তো বের করতে হবে, তাই না? তা আপনি একজন ডিজি বানাবেন, ওকে আমি হতে পারবো? ওখান থেকে তো বের করে নিয়ে আসতে হবে। তো যেহেতু আপনি আমি ভোট দিই, কোথাও না কোথাও আমাদের একটা ট্যাগ আছেই, তো সেই ক্ষেত্রে দেখতে হবে যোগ্যতা আছে কিনা, সেই ক্ষেত্রে দেখতে হবে পেশাদারিত্বের সাথে পালন করছে কিনা। একজন লোক একটা দল করে বা একটা দলকে ভোট দেয় বিধায় যে ওখানে সে দলীয়করণ কাজ করছে, এটা বলা তার ঠিক না। আপনি লোক পাবেন কোথায়? আপনার এই ছাত্রদের মধ্যে থেকে, আই এম সরি টু সে, মানে আপনাদের সেই অভিজ্ঞতা সম্পন্ন লোক তো নাই। এখন যদি আনেন তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে হয় বিএনপি করে, আর না আওয়ামী লীগ করে, আর না জামাত করে, এরকমই তো লোক আসবে। আর কিছু মানুষজন পাবেন যে যারা হয়তো রাজনীতির সঙ্গে জড়িত না, সুইং ভোটার। তো সুইং ভোটার হলেও তো একটা সময় প্রেক্ষাপটে ওনারা সিদ্ধান্ত নেয় যে আমি আজকে বিএনপিকে দিব, না আওয়ামী লীগকে দিব, জামাতকে দিব। বাট দেয়ার ইজ অলওয়েজ মানে পলিটিক্যাল ইনক্লিনেশন একটা থাকেই। তো এখন আপনি যে যদি একবারে দায় দিয়ে দেন যে অ্যাটর্নি জেনারেল এই দলের, ডিজি এই দলের, অমুক এই দলের, তো সেই কথাকে বাংলাদেশের ইতিহাসে একটাবার দেখান তো, এই যে আমাদের যে ল অ্যাডভাইজার যে বসে আছে, এই কোনো নন প্র্যাকটিসিং লয়ার বা কোনো একাডেমিশিয়ান বাংলাদেশের ইতিহাসে আসছিল কিনা? আসে নাই তো, কিন্তু এবার তো প্রথমবারের মতো আসছে। এখন ওনার ব্যর্থতা সফলতা সেটা বিচারতে হবে ভবিষ্যতে। কিন্তু এখন সেইভাবে যদি ক্রিটিসাইজ করতে চাই, করতে পারবোই আমরা। কিন্তু এইভাবে যদি মনে করেন যে একজন লোক বসলো, তার একটা আদর্শ আছে এবং সেটাকে আপনি বলছেন দলীয়করণ, না। আগে দেখান যে সে দলীয় কাজ উদ্ধার করছে নাকি সে পেশাদারিত্ব পালন করছে। যদি পেশাদারিত্বের সাথে পালন করে তাহলে আপনার আপত্তি থাকবে কেন? সে পেশাদারিত্বের সাথে পালন করছে না সেটা দেখান, তারপরে আপত্তি তোলেন। জি, নিশ্চয়ই আমরা চাই যে এটা, এবং এখন একটা আলোচনার জন্য অপেক্ষা, আলোচনা এবং ঐক্যের জন্য আসলে কাজ করতে হবে আমাদের সামনে। আমরা আরও কথা বলবো, আরেকটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের।
দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রের কথা বলছি। গণতান্ত্রিক প্রক্রিয়া ও আগামী নির্বাচন নিয়ে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলবো। আরেকটা ছোট্ট বিরতির পর আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের কথা বলছি। গণতান্ত্রিক প্রক্রিয়া ও আগামী নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির রয়েছেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সাইফুল্লাহ হায়দার রয়েছেন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক কমিটি। দুজনকে আরো একবার স্বাগত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ছোট ছোট করে মন্তব্য নিতে চাই। সাইফুল্লাহ হায়দার, আপনার কাছে আসতে চাই শুরুতে। আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া, আগামী নির্বাচন, সংস্কার যত কথাই বলি না কেন, এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য প্রয়োজন এবং আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে বসবার কথা রয়েছে, যেহেতু সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন পেশ করেছেন, কেউ কেউ করবেন। তো মোটা দাগে আমরা সেই ঐক্যের পরিবেশটা আসলে কেমন দেখছেন? আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আগামী নির্বাচনের কাছাকাছি যাচ্ছি, ঐক্যের জায়গাটা আসলে কেমন দেখছেন? আচ্ছা, এখানে আমি প্রথমে একটা কথা বলতে চাই। আমাদের এই মানে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার হয়, এটাকে আমাকে এক বাক্যে স্বীকার করতে হবে, এটা হচ্ছে পিপল উইলস। আমরা হচ্ছে জনগণের অভিমতের দ্বারা সরকার, এইটাতে কোনো দ্বিমত নাই। কারণ হচ্ছে উনি একজন আইনজীবী, উনিও জানেন একটা রিটের পরে কিন্তু আমার হচ্ছে মহামান্য হাইকোর্ট এই রায়টা দিয়েছে এবং সেক্ষেত্রে সবাই জনগণে আমরা সবাই জানি যারা, এটা হচ্ছে পিপল উইলস, জনগণের অভিমতের দ্বারা এই সরকার, যার কোনো আলাদা এখানে লেজিটিমেসির দরকার, জনগণ যেখানে আপনাকে লেজিটিমেসি দিছে এখানে আর অন্য কোনো লেজিটিমেসির দরকার নেই। এখানে বড় ব্যাপার হচ্ছে ঐক্যের বিষয়। আমরাও তো ঐক্য চাই, আমরা চাই বড় যারা স্টেক হোল্ডার, এখানে এই রাজনীতি করলে নির্বাচন করার পরে কারা সব থেকে বেশি লাভবান হবে। আমার তো এই যে বয়সী ছেলেমেয়েরা আমরা এখন রাজনীতিতে আসছি গত 16 বছর, কোনো না কোনোভাবে আমি একজন নিষ্পেষিত মানুষ, আমার পারিবারিকভাবে আমি রাজনৈতিকভাবে নিষ্পেষিত হয়েছি। তো এই যে দীর্ঘ 16 বছরের যে জার্নিটা ছিল, 2012 থেকে যদি আমি কল্পনা করি প্রায় এই 2025, আমি 13 বছর একজন নিষ্পেষিত, এই নিষ্পেষণের মধ্যে দিয়ে গিয়েছি। এই নিষ্পেষণের মধ্যের পরে আমরা কিন্তু তারপরেও রাজনীতিতে আসতে চাই না। আমরা একটা কি চাই? সুস্থ স্বাভাবিক একটা সামাজিক ব্যবস্থা চাই, যে সামাজিক ব্যবস্থা কি থাকবে? ন্যায় বিচার থাকবে, আমার অধিকার থাকবে এবং পুরো পৃথিবীকে যে আমরা গ্রাম হিসেবে পরিকল্পনা করি, সেখানে আমার যে সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা যারা আছি, আমাদের যে তরুণ প্রজন্ম, আমরা যদি যেহেতু আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে বসবাস করতেছি, এই তরুণ প্রজন্ম যেন আগামীর যে রাষ্ট্র, সেটা যেন একটি নগর মানে হচ্ছে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে পায় এবং তার সকল মৌলিক অধিকার এখানে যেন বলবৎ থাকে। কোনো কাজে যেন তাকে কি করতে হয় না, কোনো প্রকার স্পিড মানি, ঘুষ বা কোনো প্রকার অনৈতিক প্রক্রিয়া না যেতে হয়। আমরা সেই ব্যবস্থা, সেই আকাঙ্ক্ষাটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং সেই ব্যবস্থাটাকেই আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং আমি আশা রাখি সকল রাজনৈতিক দল এই তরুণের আকাঙ্ক্ষাকে তারা সম্মান জানাবে এবং এই সংস্কার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার পরে যে আমাদের নির্বাচনী রুটম্যাপ, সেই নির্বাচনী রুটম্যাপে আমাদেরকে সহযোগিতা করবে। জি, নিশ্চয়ই আমরা আশা করব সেটি, একটা যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে সেই আকাঙ্ক্ষা যেন প্রতিফলন ঘটে। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই একই বিষয়ে, যে আমরা আসলে ঐক্যের জায়গা এবং এই যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার পথে যেতে গেলে আমাদের আসলে ঐক্যের বিকল্প নেই। অবশ্যই একটু বলতে চাই যে আমরা চাই যে তরুণরা রাজনীতিতে আসুক। আমি নিজেও তরুণ বয়সে রাজনীতি শুরু করেছি এবং এই ফ্যাসিবাদের আমলে পরে এখন মধ্যবয়স্ক হয়ে গেছি। ঐক্য অবশ্যই প্রয়োজন, কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেরকম আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের ইকোনমিক পলিসি, আমার দেশের ডিফেন্স পলিসি, আমার দেশের ফরেন পলিসি, এই 4টা বিষয়ে এই সার্বভৌমত্বের বাংলাদেশের অধীনে এই বাউন্ডারির ভিতরে যারাই রাজনীতি করবে তাদেরকে আর কিছু আদর্শিক তফাৎ থাকতেই পারে, রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে, কিন্তু পলিসিগতভাবে এই 4টা বিষয়ে মোটা দাগে একসাথে থাকতে হবে। না হলে আমি এসে একটা ফরেন পলিসি নিলাম আর উনি এসে নতুজাত ফরেন পলিসি অবলম্বন করলেন, তাহলে কিন্তু দেশ আগাবে না। একবার আমি আগায় নিয়ে যাব, আরেকজন এসে পিছায় নিয়ে যাবে। সেই জায়গাটাতে অবশ্যই আমাদের ঐক্য থাকতেই হবে এবং আমাদের যে পরিচয় যে আমরা যে বাংলাদেশে বাস করি, আমরা প্রথমে বাংলাদেশি, এটা সবাইকে মানতেই হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই। জি, নিশ্চয়ই। আমরা শেষ করার আগে আপনি যদি ছোট করে কিছু যুক্ত করতে চান। আমি ছোট করে বলতে চাই, আমাদের হচ্ছে এই ভূখণ্ডকে যারা ধারণ করে, এই বাংলাদেশকে যারা ধারণ করে, বাংলাদেশের মাটি মানুষকে যারা ধারণ করে, আমরা সেই রাজনীতিটা চাই। আমাদের রাজনীতি হবে বাংলাদেশি রাজনীতি, সেটা কোনো ভারতীয় হেজিমনি নয়,
কোনো পার্শ্ববর্তী দেশের চোখ রাঙানি নয়, আমাদের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সকল নীতিতে আমাদের নিজস্ব স্বকীয়তা থাকবে এবং আগামীর যে রাজনীতি হবে সেই রাজনীতিতে বাংলাদেশ একটি বৈশ্বিক পরিমণ্ডলে একটি সম্মানের জায়গা ধরে রাখবে বলে আমি বিশ্বাস করি। এবং আজকের এই যে তরুণদের হাত ধরে এই আমাদের হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে, আমি আশা রাখি এই তরুণ এবং পূর্ববর্তী যারা রয়েছেন তাদের হচ্ছে অভিজ্ঞতাকে কেন্দ্র করে তরুণ প্রজন্ম এই রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। জি নিশ্চয়ই, কারেক্ট এন্ড অ্যাবসলিউটলি রাইট, এবং আমরাও তাই চাই। জি নিশ্চয়ই, আমরাও চাই যে নতুন করে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষাটি তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা রাখি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আড়াইসিএল স্টিল গণতন্ত্র আজকে আলোচনা করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আগামী নির্বাচন এবং সংস্কার এবং নির্বাচন সমান্তরালভাবে এগিয়ে যাক এবং একটি আরেকটির সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না করুক, এবং যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেটি যেন আসলে তৈরি করবার ক্ষেত্রে আমরা যেন অনেকটা পথ এগিয়ে যেতে পারি, সেটি আসলে সবার কাম্য। সেই প্রত্যাশা জানিয়ে আজকের আড়াইসিএল স্টিল গণতন্ত্র এখানে শেষ করছি। আগামীকাল নতুন অতিথি নিয়ে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।